আসসালামু আলাইকুম। শুরুতেই বৃহস্পতিবারেরই গণমাধ্যমের কয়েকটি খবর আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই। খুবই সংক্ষেপে ইন্ট্রোগুলো, মূল বিষয়গুলো আলোচনার সুবিধার্থেই এই ঘটনাগুলো পাশাপাশি রেখে একটু আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আর এই ঘটনাগুলোর কোনোটারই আমি ব্যাখ্যা করতে চাই না, অন্তত এই ভিডিওতে। তার কারণ আমরা সবাই জানি এর শানে নজুল, এর মাজেজা, এর বিহাইন্ড দ্য স্ক্রিন কী হচ্ছে, কী ঘটছে, ব্যাখ্যা সবই আমরা জানি। যদি প্রথমেই বলি, যেটি টক অফ দ্য টাউন, বৃহস্পতিবার কুমিল্লার মুরাদনগরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মা সহ 2 সন্তানকে, একই পরিবারের 3 জনকে পিটিয়ে হত্যা করা হলো। লালমনিরহাটের পাটগ্রাম থানায় যে শত শত মানুষের হামলা হলো, যদিও ঘটনাটি বুধবার রাতের, এটি বৃহস্পতিবার বিভিন্ন গণমাধ্যমে এসেছে। 2 থেকে 250 মানুষ একযোগে থানায় হামলা করলো। থানার টেবিল, চেয়ার, ল্যাপটপ, কম্পিউটার ভাঙচুর করা হলো। ইটপাটকেল নিক্ষেপ করে থানার জানালার গ্লাস ভাঙচুর করা হলো। পুলিশের কাছ থেকে জোর করে চাবি ছিনিয়ে হাজতখানার তালা ভেঙে, তালা খুলে 2 আসামিকে ছিনতাই করে নিয়ে গেল এবং পুলিশের সঙ্গে সংঘর্ষও হয়। তাতে কিছু যায় আসে না, আসামিদের ছিনতাই করে নিয়ে যায়। এই 2 আসামিকে চাঁদাবাজির সময় হাতে নাতে আটক করেছিল পুলিশ। তাদেরকে কারা ছিনিয়ে নিয়ে গেল? পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার বক্তব্য অনুযায়ী স্থানীয় বিএনপি নেতাকর্মীরাই তাকে ছিনিয়ে নিয়ে গেছে। নাইমুর রহমান দুর্জয়, সাবেক সংসদ সদস্য এবং সাবেক ক্রিকেটার, তাকে আটক করা হলো এবং বৃহস্পতিবার যখন তাকে আদালতে তোলা হলো, তার আগে তার উপরে আবারও পচা ডিম নিক্ষেপ করা হলো। আদালত প্রায় সেই মব ভায়োলেন্স, এবং তার উপরে যখন আক্রমণ করতে গেল কথিত জনতা, তখন পুলিশ তাড়াহুড়া করে দৌড় দেওয়ার স্টাইলে খুব দ্রুত তাকে আদালতের ভিতরে, আদালত কক্ষে তুলে নিয়ে যায়। ফেসবুকে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে আপত্তিকর একটি মন্তব্য করেছিল, মানে তার মতো করে সে মন্তব্য করেছিল, কিন্তু জুলাই যোদ্ধাদের দৃষ্টিতে আপত্তিকর মন্তব্য করার কারণে গাজীপুরের টঙ্গীতে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার এক ছাত্রকে ধরে চুল কেটে পুলিশে সোপর্দ করা হয়। আর পটিয়া থানার সম্পর্কে তো আমরা সবাই জানি, বুধবার যে মব ভায়োলেন্সের সৃষ্টি করা হয়েছিল, থানা ঘেরাও করা হয়েছিল, পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছিল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক পার্টির নেতাদের দাবির মুখে সংশ্লিষ্ট সেই থানার ওসিকে প্রত্যাহার করা হয়। এটি বুধবার রাতের ঘটনা। বৃহস্পতিবার বিভিন্ন গণমাধ্যমে এসেছে, অনলাইন পোর্টালেও এসেছে রাত্রের দিকে। কেন এই ঘটনাগুলো উল্লেখ করলাম? এর বাইরেও আরও অনেক ঘটনা রয়েছে, কয়েকটি করলাম মাত্র। সেনাবাহিনীর পক্ষ থেকে একটি প্রেস ব্রিফিং করা হয়েছে বৃহস্পতিবার, যদিও নিয়মিত প্রেস ব্রিফিংয়ের অংশ এটি। সেখানে মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের স্টাফ কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম যে বক্তব্য দিচ্ছেন, যে কথা বলছেন, তা হচ্ছে এরকম যে ভবিষ্যতে জানমালের ক্ষতি সাধন, মব ভায়োলেন্স এবং জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। আরেক প্রশ্নের জবাবে, সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলছেন, সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদাকে হেনস্থা করার ঘটনায় যে 6 জনকে চিহ্নিত করা হয়েছিল, তাদের একজনকে গ্রেপ্তার করা হয়েছে, সেনাবাহিনী করেছে, কথা সত্য, ঠিক আছে। কিন্তু এই যে সেনাবাহিনীর পক্ষ থেকে স্পষ্টভাবে উচ্চারণ করা হলো যে ভবিষ্যতে কঠোর অবস্থান গ্রহণ করবে সেনাবাহিনী মব ভায়োলেন্সের বিরুদ্ধে, এই কথাগুলোর গুরুত্ব কি এখন আর সাধারণ মানুষের কাছে তেমন একটা আছে? অপ্রিয় হলেও বাস্তবতা নেই। মানুষ সেনাবাহিনীর থেকেও মুখ ফিরিয়ে নিচ্ছে। মানুষ বিভিন্ন জায়গা থেকে, রাজনীতিবিদ থেকে শুরু করে বর্তমান সরকার, পুলিশ, অন্যান্য ইনস্টিটিউশন, সব জায়গা থেকে তারা
ত্যক্ত বিরক্ত হয়ে একমাত্র সেনাবাহিনীর উপরে আস্থাটা অটুট রাখতে চেয়েছিল, কিন্তু তাদের সেই বিশ্বাসে চির ধরেছে, মানুষ মুখ ফিরিয়ে নিতে শুরু করেছে। আমরা তো পুলিশের অসহায়ত্ব দেখেছি। এনসিপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যা চাইবে তাই হবে, এদেশে অন্য কিছু আর আপাতত ঘটবে না। বাংলাদেশকে তাদের কাছে ইজারা দেওয়া হয়েছে ডক্টর ইউনূস সরকারের পক্ষ থেকেই। এবং আরও একটি ঘটনা যেটি এর মধ্যে বলেছি যে পটিয়া থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে তাদের দাবির মুখে। তো দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে, সব প্রতিষ্ঠান। একমাত্র সেনাবাহিনী বুক উঁচিয়েছিল, যদিও আওয়ামী লীগের সময় হাতে গোনা কয়েকজন কর্মকর্তার কারণে সেনাবাহিনীর ভাবমূর্তি যথেষ্টভাবে ক্ষুণ্ণ হয়, একথাও সত্য। তারপরেও সেনাবাহিনী আলাদা স্বতন্ত্র একটা ইনস্টিটিউশন হিসেবে বুক উঁচিয়ে দাঁড়িয়েছিল, বা এখনও আছে। আমি মনে করি এখনও আছে হয়তো অবশিষ্ট। কিন্তু আমার যেটি আবেদন, আর এই ধরনের কোনো বক্তব্যের দরকার নেই। মব ভায়োলেন্সের বিরুদ্ধে জিরো টলারেন্স, মব ভায়োলেন্সের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে, এইসব কথাবার্তা মানুষের কাছে ধীরে ধীরে হাস্যকর বা বিরক্তিকর কথাবার্তায় পরিণত হচ্ছে। মানুষের একটাই প্রশ্ন, নির্বাচন বা অন্যান্য সব কিছু বাদ দিয়ে সেনাবাহিনীর দুর্বলতা কোথায়? সেই যে বুলডোজার কাহিনী শুরু হলো, তারও আগে থেকে আদালত পাড়ায় যেই মব ভায়োলেন্সের সৃষ্টি করলো বৈষম্য ছাত্র আন্দোলনে তারা, তারপরে বুলডোজার দিয়ে বঙ্গবন্ধুর বাড়ি গুড়িয়ে দেওয়া হলো। সারা দেশের বিভিন্ন জেলায় এরকম অসংখ্য ঘটনা ঘটতে থাকলো। এখনও যা ঘটছে, একটা বিরুদ্ধেও সেনাবাহিনী কোনো ধরনের কোনো দৃষ্টান্ত স্থাপন করতে পারেনি। কেন পারেনি? যদি বিশেষ কোনো দুর্বলতা থেকে থাকে, সেনাবাহিনীর প্রয়োজন নেই ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে মাঠে অবস্থান করার। আমরা আসলেই বিনয়ের সঙ্গে বলতে চাই, যেহেতু সেনাবাহিনী শুধুমাত্র সেনা সদস্যদের ইনস্টিটিউশন নয়, এটা সারা বাংলাদেশে 18 কোটি মানুষের একটি গর্বের জায়গা। আমার মনে হয় যেটি সেনাবাহিনী এখন করা উচিত, নিজেদের মান সম্মান নিজেদের টিকিয়ে রাখা উচিত। যদি দুর্বলতা থাকে তাহলে সেটা তো অ্যাভয়েড করতে পারছে না। অতএব সেনা সদস্যদের মাঠ থেকে তুলে নিয়ে ব্যারাকে ফিরিয়ে নিয়ে যাওয়া উচিত। এর বিকল্প আর নেই, আসলেই নেই। সেনাবাহিনীর যতটুকু ভাব গাম্ভীর্যতা, যতটুকু তাদের ক্রেডিবিলিটি যা ছিল, সেটুকু বজায় থাক। আমরা এটুকুই চাই। এমনিতে যা হওয়ার হচ্ছে, অতএব সেনাবাহিনী থেকেও যা, না থেকেও থাক। খামাখা তাদেরকে নিজেদেরকে ছোট করে তো আর লাভ নেই। প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি চট্টগ্রাম বন্দর নৌবাহিনীর মাধ্যমে কি বিদেশিদের হাতে তুলে দেবার বন্দোবস্ত চূড়ান্ত করা হলো? এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আসলে প্রতিদিন প্রতিক্ষণ এত ঘটনা ঘটে যায় যে একটি বিষয় আলোচনা করতে গেলে আরেকটি বিষয় বাদ পড়ে যায়। কিন্তু আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, এটি বাদ দেওয়ার মতো বিষয় নয়। আপনারা জানেন যে গতকালকে বাংলাদেশ সচিবালয়ে চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা নিয়ে একটা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন, উপদেষ্টা পরিষদের বৈঠকে এনসিটি পরিচালনার বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকেই কর্তৃত্ব দেওয়া হয়েছে। বন্দর কর্তৃপক্ষ এনসিটি পরিচালনার জন্য অপারেটর নিয়োগ এবং অপারেটরের সঙ্গে চুক্তি করতে পারবে। নৌবাহিনী আগামী 6 মাসের জন্য এনসিটি পরিচালনার দায়িত্ব পাবে এবং নৌবাহিনীকে উপযুক্ত হিসেবে বিবেচনা করেছে সরকার।
এটি নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের বক্তব্য। অর্থাৎ বন্দর কর্তৃপক্ষকে পুরো কর্তৃত্ব দেওয়া হয়েছে যে বন্দর কর্তৃপক্ষ কাকে অপারেটর নিয়োগ করবে, কাকে বাদ দেবে, কার সাথে চুক্তি নবায়ন করবে কিংবা নবায়ন করবে না, এই দায় দায়িত্বগুলো বন্দর কর্তৃপক্ষের। ভালো কথা, কিন্তু বন্দর কর্তৃপক্ষের মাধ্যমে এখন কি হতে যাচ্ছে সেটাই দেখবার বিষয়। বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনগুলো ধারাবাহিকভাবে প্রতিবাদ করে আসছে যে চট্টগ্রাম বন্দর বিদেশিদের লিজ দেওয়া যাবে না। শ্রমিকরা আন্দোলন করে আসছে যে কোনোভাবেই যেন চট্টগ্রাম বন্দরের যে সবচেয়ে লাভজনক নিউ মেরিন কন্টেনার টার্মিনালটি এটি যেন বিদেশি কোম্পানির হাতে ছেড়ে না দেওয়া হয়। কিন্তু সব আন্দোলন, সব দাবি দাওয়াকে উপেক্ষা করে অন্তর্বর্তীকালীন সরকারকে বিদেশিদের হাতেই এই বন্দরের দায়িত্বভার তুলে দিচ্ছে। সার্বিক অবস্থা বিশ্লেষণ করে এটি সুস্পষ্ট হয়ে উঠছে দিনকে দিন। আমরা বিভিন্ন কথায় আলাপে বলছি যে সরকারের পায়ের তলায় মাটি নেই, সরকার যে কোনো মুহূর্তে চলে যেতে পারে, চলে যাবে, কিন্তু আপনাকে ক্ষতি করে দিয়ে যাবে, ভয়ঙ্কর ক্ষতি করে দিয়ে তারপরে যাবে। ৭১-এর কথা মনে পড়ছে এই মুহূর্তে। আমাদের মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি যখন বুঝে গেছে, জানতে পেরেছে যে তারা যুদ্ধে হেরে যাচ্ছে, তখন বেছে বেছে 14ই ডিসেম্বর আমাদের থিঙ্ক ট্যাঙ্ক হত্যা করেছিল। কিন্তু তারা বুঝতে পারছে যে কোনো মুহূর্তে তারা হেরে যাবে। আমরা ঠিক দুদিন পরে 16 ডিসেম্বর স্বাধীন হয়েছিলাম। ঠিক তেমনি আপনি আমি যদি ভাবি যে সরকার এনসিটি নিউ মেরিন কন্টেনার টার্মিনাল বিদেশিদের হাতে দেয়া থেকে সরে এসছে, তাহলে আপনার আমার ভাবনা ভুল হবে। এটি নিয়ে আমরা জানি যে সেনাবাহিনীর মধ্যেও আলাপ হয়েছে, সেনাবাহিনীর অফিসার্স অ্যাড্রেসে আলাপ হয়েছে। সেখান থেকে এমন বার্তাও এসছে, কিভাবে এসছে, কারা ছড়িয়েছে বা কিভাবে দেওয়া হয়েছে, যে বন্দর বিদেশিদের হাতে দেওয়া হবে না। সেখানে করিডোর প্রসঙ্গ এসেছিল, মায়ানমার করিডোর। বন্দর বিদেশির হাতে দেওয়া হবে না, কিন্তু সরকার কি একটি কৌশল অবলম্বন করছে? সূত্রের খবর, আগামী নভেম্বরে বন্দরের, চট্টগ্রাম বন্দরের সবচেয়ে ভালো এনসিটি নিউ মেরিন কন্টেনার টার্মিনালটি আমেরিকার বাছাই করে দেওয়া সংস্থা ডিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দেওয়া হবে। তার আগে 6 মাসের জন্য টার্মিনালটি চালানোর ভার দেওয়া হচ্ছে নৌবাহিনীর হাতে। এবং এটি কবে থেকে? আগামী রোববার 6 জুলাই থেকে। এই মুহূর্তে বন্দরটি পরিচালনা করে কে? আমাদের দেশীয় একটি অপারেটর সংস্থা সাইপ পাওয়ার টেক। সাইপ পাওয়ার টেক অপারেট করে এটি লাভজনক, অত্যন্ত লাভজনক, প্রশংসনীয় এবং কখনো কখনো আমাদের কন্টেনার হ্যান্ডেলের যে টার্গেট, সেই টার্গেট থেকেও বেশি কন্টেনার হ্যান্ডেল করে। সেই সাইপ পাওয়ার টেকের সাথে চুক্তির একটা মেয়াদ আছে, সেই মেয়াদটা শেষ হতে যাচ্ছে 6 জুলাই। ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ গতকাল বুধবারের আগের দিন মঙ্গলবার জানিয়েছিলেন যে বর্তমানে এই টার্মিনালটি পরিচালনা করছে বাংলাদেশের প্রতিষ্ঠান সাইপ পাওয়ার টেক। তাদের সঙ্গে সরকারের চুক্তির মেয়াদ শেষ হবে রবিবার 6 জুলাই। আমি খানিক আগে যেটি বলছিলাম, পরের দিন থেকে এটি পরিচালনার দায়িত্ব নৌবাহিনীর হাতে দিতে চায় সরকার। তবে নৌবাহিনীর হাতে যদি স্থায়ীভাবে দিত, ওকে, আমাদের স্বস্তির জায়গা ছিল, কিন্তু না, নৌবাহিনী পরিচালনা করবে 6 মাসের জন্য। সূত্রের খবর, এই 6 মাস অতিক্রান্ত হবার পর নভেম্বরে দুবাই ভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে টার্মিনালটি তুলে দেওয়া হবে। এই চুক্তির প্রক্রিয়ায় ডিপি ওয়ার্ল্ডের পক্ষে উপদেষ্টা হিসেবে কাজ করছে
বিশ্ব ব্যাংকের সহযোগী সংস্থা ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন বা আইএফসি। বন্দর বিশেষজ্ঞ মহল মনে করছেন যে নৌবাহিনীর হাত থেকে কন্টেনার টার্মিনালটি বিদেশি সংস্থার হাতে তুলে দেওয়া হলে শ্রমিক কর্মচারীদের বাধা এড়ানো সহজ হবে। মানে আন্দোলনরত যারা আছে বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার ব্যাপারে, তাদের হাত থেকে বাধা এড়ানোর জন্য 6 মাসের জন্য ইন্টারিম টাইমের জন্য নৌবাহিনীর হাতে বন্দরটি তুলে দেওয়া হচ্ছে। প্রধান উপদেষ্টা ইউনূস বরাবর জানিয়েছেন যে এনসিটি ডিপি ওয়ার্ল্ডকে হস্তান্তরের বিষয়ে তার সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ইউনূস সরকার দায়িত্ব গ্রহণের অনেকগুলো শর্ত, অনেকগুলো দায়িত্বের মধ্যে কি, অনেকগুলো প্রতিশ্রুতির মধ্যে কি এই বন্দরটি বিদেশিদের হাতে তুলে দেওয়ার একটা প্রতিশ্রুতি ছিল? অবস্থা দৃষ্টে তেমনই মনে হচ্ছে যে কোনো মূল্যে ডিপি ওয়ার্ল্ডকে বন্দরটা উঠিয়ে দিতে হবে। ডক্টর ইউনূস এমন কথাও বলেছেন যে দেশের স্বার্থে এই টার্মিনাল হস্তান্তর প্রক্রিয়ার বিরোধিতাকারীদের প্রতিহত করতে হবে। ডক্টর ইউনূস এতটা মরিয়া কেন এই বন্দরের ব্যাপারে? আমি বাংলাদেশের নাগরিক হিসেবে প্রশ্ন জিজ্ঞাসা, কেন এত? এখন আবার কৌশল অবলম্বন করছেন যে সরাসরি সাইপ পাওয়ার টেক টু ডিপি ওয়ার্ল্ড হস্তান্তর নয়, মধ্যবর্তী সময়ের জন্য নৌবাহিনীকে দায়িত্ব দেওয়া হচ্ছে। অর্থাৎ ডক্টর ইউনূসের সরকার একটা কৌশলগত পন্থা অবলম্বন করেছে। আমরা ধরে নিতাম যে সরাসরি সাইপ পাওয়ার টেক থেকে ডিপি ওয়ার্ল্ডকে তুলে দিতেন, কিন্তু ডক্টর ইউনূসের সরকার দেখছে যে না, এভাবে সম্ভব নয়, বাধা হবে, বাধা আসবে, আন্দোলন হবে, এই আন্দোলনকে কেন্দ্র করে বড় ধরনের ঘটনা ঘটতে পারে। কাজেই কৌশল অবলম্বন করতে হবে, সরাসরি না খেয়ে হাতটা ঘুরিয়ে এইভাবে খাবার একটা প্রচেষ্টা, সেটি দেখা যাচ্ছে চট্টগ্রাম বন্দরকে কেন্দ্র করে। সরকারি সূত্রের খবর, গত 18 জুন নৌপরিবহন মন্ত্রকের সভায় এই টার্মিনালটি বন্দর কর্তৃপক্ষের তদারকিতে নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালনার সিদ্ধান্ত হয়েছিল। এই গত 18 জুন, গত মাসের। তখন 6 মাসের জন্য 42 কোটি টাকা বরাদ্দের প্রস্তাবও দেওয়া হয়, কিন্তু দিন দুয়েক বাদেই বন্দর কর্তৃপক্ষ সেই প্রস্তাব থেকে সরে আসে এবং নৌবাহিনীর মাধ্যমে এনসিটি পরিচালনার সিদ্ধান্ত নেয়। এনসিটির 5টি জেটির 4টিতে সমুদ্রগামী এবং 1টিতে অভ্যন্তরীণ নৌযান ভিড়তে পারে। এটি দেশের সবচেয়ে বড় কন্টেনার টার্মিনাল। প্রশ্ন উঠছে যে দেশীয় সংস্থার হাতে এনসিটি যখন লাভজনকভাবে চলছে, দক্ষতাও বহুগুণে বেড়েছে, তখন কেন একটি বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া হচ্ছে? চট্টগ্রামের সংশ্লিষ্ট মহল মনে করেন এর পেছনে রয়েছে অন্য উদ্দেশ্য। মিয়ানমারের বিদ্রোহীদের অস্ত্রশস্ত্র ও অন্যান্য সামগ্রী সরবরাহের স্বার্থে চট্টগ্রাম বন্দরের নিয়ন্ত্রণ আমেরিকা নিজেদের কর্তৃত্বে রাখতে চায়। অর্থাৎ এটিই মূল উদ্দেশ্য। আমরা বলছি যে ডিপ স্টেট বা মার্কিন প্ল্যান এখানে খানিকটা ক্ষীণ হয়ে গেছে, কিন্তু ক্ষীণ হয়েও হয় না। মার্কিন যুক্তরাষ্ট্র খুব সহজে একটি অঞ্চল ছেড়ে সেটিকে পরিত্যক্ত ঘোষণা করে চলে যায় না, যার দরুন মার্কিন যুক্তরাষ্ট্র এটি যে কোনো মূল্যে মার্কিন যুক্তরাষ্ট্র অন্ততপক্ষে চট্টগ্রাম বন্দরটি নিয়ন্ত্রণে রাখতে চাইছে। সব কিছু মিলে ষড়যন্ত্র শেষ হয়নি, কোনো ষড়যন্ত্রই এখনো পর্যন্ত অবসান হয়নি। আমি খানিক আগে যেটি বললাম, চলে যাচ্ছে তবুও যাচ্ছে না, চলে যাবে কিন্তু আপনার জীবন বের করে দিয়ে চলে যাবে। সার্বিক অবস্থা বিশ্লেষণে এটি মনে হচ্ছে যে চট্টগ্রাম বন্দর থেকে ডক্টর ইউনূসের সরকার পিছু হটেনি। এটি খুব একটা বড় ধরনের কৌশলের অংশ যে প্রথমে নৌবাহিনীকে দেবে, অর্থাৎ এটি একটা ইউটার্ন বলতে পারেন। দেশীয় সংস্থা অপারেট করছে, করে সরাসরি দেশীয় সংস্থার হাত দিয়ে যদি ডিপি ওয়ার্ল্ডকে হস্তান্তর করে তাহলে সেটি মানুষের চোখে পড়বে, কিন্তু
সেই জায়গায় একটু কৌশল অবলম্বন, খানিক আগে আমি যেটি বললাম যে দেশীয় সংস্থা, নৌবাহিনী, আগামী নভেম্বরে ডিপি ওয়ার্ল্ড, এই হচ্ছে সমীকরণ। এবং এটি কেন তুলে দেওয়া হচ্ছে বিদেশিদের হাতে, এর সমীকরণের পেছনের কাহিনীটা আপনারা জানেন যে এখানকার যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে বৃহৎ পরিকল্পনা, মিয়ানমারের রাখাইন রাজ্য নিয়ে, বাংলাদেশের পার্বত্য অঞ্চল নিয়ে, সেই পরিকল্পনা বাস্তবায়নেরই অংশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের চট্টগ্রাম বন্দরকে নিজেদের আয়ত্তে রাখতে চাইছেন। এবং রাখতে চাওয়ারই একটি অংশ হিসেবে তাদেরই ঠিক করে দেওয়া ডিপি ওয়ার্ল্ড এই বন্দরটি নিচ্ছে। এই ডিপি ওয়ার্ল্ড তাদের বন্দর, চট্টগ্রাম বন্দরটি নেওয়া মানে তাদেরই থাকা। এবং দেখুন কিভাবে কৌশল অবলম্বন করে বন্দরটিকে হস্তান্তরের চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশ থেকে খুব জোরালো যদি প্রতিবাদ না ওঠে, তাহলে নিশ্চিত থাকুন যে বন্দর বিদেশিদের হাতে চলে যাচ্ছে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।